আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কেমিস্ট্রি ফাইনাল শটের আরও একটি চমৎকার ক্লাসে। আজকের ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তন থেকে বাফা দ্রবণ টপিকটা দেখব। বাফা দ্রবণ এমন একটা এরিয়া, যে এরিয়া থেকে তুমি এইচএসসি পরীক্ষায় মাস্ট কোশ্চেন পাবা, এমসিকিউ পাবা, সিকিউ পাবা। আর এখান থেকে অ্যাডমিশনে তো প্রতি বছর কোশ্চেন আসে, অ্যাডমিশনে প্রতি বছর এখানকার কনসেপ্ট থেকে তুমি কোথাও না কোথাও একটা না একটা কোশ্চেন পাবাই। সো আমি এই টপিকটাকে স্পেসিফিকভাবে তোমাদেরকে আজকের একটা ক্লাসের মাধ্যমে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দিব। ক্লাসটা খুব বেশি ফাস্ট পেসে আগাবো না, স্লো পেসেই তোমাকে আস্তে 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 কনসেপ্ট ক্লিয়ার করে দিব। যারা আগে কখনো বাফা দ্রবণ পড়ো নাই, তোমরা নর্মালি আমার সাথে এই ক্লাসটা করবা, ক্লাসটা একদম সুন্দর মতো একবার দেখে ফেলবা, ক্লাসটা নোট করবা, প্রত্যেকটা কনসেপ্ট নোট করবা, এবং এই কনসেপ্ট যেটা তুমি আমার সাথে সাথে ডেভেলপ করছো আমি একদম ইজিয়েস্ট ওয়েতে তোমাকে বোঝানোর চেষ্টা করব। সো এই কনসেপ্ট তুমি একবার শিখে নিয়ে বারবার প্র্যাকটিস করো। তোমার নিজের লেখা যেই নোটটা আমার সাথে সাথে তৈরি হবে এটা বারবার প্র্যাকটিস করো, এরপরে সিকিউ প্র্যাকটিসে চলে যাও, কেমন? আর হচ্ছে যে এই ক্লাসের নোট তো আমরা সবসময়ই ডেসক্রিপশনে একটা ফোল্ডারের লিঙ্ক দিয়ে দিব, এক ফোল্ডারে তুমি আমাদের কেমিস্ট্রি ফাইনাল শটের সমস্ত ক্লাস লিঙ্ক পেয়ে যাবা। কেমিস্ট্রি ফাইনাল শট সিরিজে কিন্তু আমরা ফুল কেমিস্ট্রি কভার করাবো একদম ফ্রিতে এই চ্যানেলে। সো তোমরা যারা যারা এই ক্লাসটি দেখতেছো অবশ্যই এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেল একটু শেয়ার করে দিও। তোমরা বেশি মানুষজন ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও দ্রুত তোমাদের সব কিছু দেয়, এবং তোমাদের এঙ্গেজমেন্ট যত বাড়ে তত আমার মোটিভেশন বাড়ে, কেমন? সো চেষ্টা করো সবার সাথে একটু শেয়ার করার। ওকে, সো চলো আমরা দেরি না করে শুরু করি। যারা আগে একবার করছো বাফা দ্রবণ সম্পর্কে, যাদের ভালোই ধারণা আছে তারাও দেখতে পারো। আমার এই ক্লাসের মাধ্যমে অনেক শর্ট ট্রিক শিখবা, তুমি অনেক নতুন নতুন ওয়েতে বাফারকে আবিষ্কার করবা, যেটা হয়তো তুমি আগে কখনো চিন্তাও করো নাই। সো এই জন্য ক্লাসটা 1.5x স্পিডে হলো একবার দেখো, কেমন? সো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আসো, বাফা দ্রবণ কি এটা আমাদের প্রথম ক্লিয়ার করতে হবে যে হোয়াট ইজ বাফার দ্রবণ। সো বাফা দ্রবণ কথাটার ভিতরেই আগে দেখো, আমরা যদি চিন্তা করি একটা দ্রবণ কথা আছে। সো দ্রবণ কথা মানে আমরা একটা পাত্র চিন্তা করব, তাই না? দ্রবণ মানে একটা পাত্র চিন্তা করব। সো এইটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে দ্রব প্লাস দ্রাবক দুইটা মিলে দ্রবণ তৈরি করছে। এখন এই যে দ্রবণটা তৈরি করছে, এই দ্রবণকে বাফা দ্রবণ কখন বলা হবে? এই দ্রবণকে বাফা দ্রবণ তখনই বলা হবে যখন এই দ্রবণের যেই পিএইচ পরিবর্তন হবে না, পিএইচ অপরিবর্তনীয় হবে, অপরিবর্তনীয়। এখন তুমি বলবা যে অপরিবর্তনীয় ব্যাপারটা কি? দেখো, অপরিবর্তনীয় মানে একদমই পরিবর্তন হবে না ব্যাপারটা তা না, এখানেও শর্ত আছে। শর্তটা কি? তুমি ধরো এই দ্রবণ এর ভিতরে যেটা দেয়া আছে সেটার মাধ্যমে আমাদের একটা দ্রবণ তৈরি করছে। এই দ্রবণে যদি তুমি সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দাও, সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দেওয়া মানে কি? একটু অ্যাসিড দেয়া। আবার এই দ্রবণের ভিতরে তুমি যদি সামান্য পরিমাণ, খুব বেশি না, সামান্য পরিমাণ, ঠিক আছে, সামান্য পরিমাণ হাইড্রক্সিল মাইনাস আয়ন দাও, খুব বেশি না, অল্প পরিমাণ। সো একটা দ্রবণ, যেই দ্রবণের ভিতরে সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন, সামান্য পরিমাণ হাইড্রক্সিল মাইনাস আয়ন দিলেও ওই দ্রবণের পিএইচ অপরিবর্তনীয় অবস্থায় থাকে, অর্থাৎ ওই দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয় না, সেই দ্রবণকে বাফা দ্রবণ বলে। তুমি যদি সামান্যর পরিবর্তে বেশি দাও, অনেক বেশি দাও, অনেক বেশি হাইড্রোজেন প্লাস আয়ন, অনেক বেশি হাইড্রক্সিল মাইনাস আয়ন, অনেক বেশি পরিমাণে দাও, তখন আবার পিএইচ পরিবর্তন হয়ে যাবে এবং তখন এটা বাফা দ্রবণ থাকবে না। তার মানে এই দ্রবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে সামান্য পরিমাণ হাইড্রোজেনকে সে অ্যাবজর্ব করে ফেলতে পারে, সামান্য পরিমাণ হাইড্রক্সিলকে সে অ্যাবজর্ব করে ফেলতে পারে, সে নিজের ভিতর ঢুকিয়ে ফেলে পিএইচকে অপরিবর্তনশীল অবস্থায় রাখে বা পিএইচকে ফিক্সড রাখে। অর্থাৎ আমরা বাফা দ্রবণের সংজ্ঞা বলতে পারি যেই দ্রবণে সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন, যেই দ্রবণে সামান্য পরিমাণ হাইড্রক্সিল মাইনাস আয়ন, বা যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফা দ্রবণ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাফা দ্রবণের বেসিক কনসেপ্টটা কি। সো বাফা দ্রবণ জিনিসটাকে আমি তোমাকে একটা পাত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম, এবং মেইন যে তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে যে সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন যোগ করছো, আরেকটা কি সামান্য পরিমাণ হাইড্রক্সিল মাইনাস আয়ন যোগ করছো, এবং পিএইচ পরিবর্তন হয়নি। যেই তিনটা ওয়ার্ড না হইলে তোমার বাফা দ্রবণের সংজ্ঞা হবে না, সেই তিনটা ওয়ার্ডকে আমি তোমাকে ভিজুয়ালি দেখাই দিলাম। এরপরে তোমার বাফা দ্রবণ কখনো ভুল হবে না আশা করি। সো আমরা সংজ্ঞাটা শিখে ফেলছি। সো আমি যে কথাগুলো বললাম এগুলা তুমি কিন্তু আমার সাথে সাথে লিখে নিবা। আমার কথাগুলো আমি যেগুলো লিখি নাই এগুলো তুমি কি করবা? তুমি লিখে নিবা, কেমন? সো সুন্দর করে লিখে ফেলছো আশা করি। ওকে, এবার বাফার দ্রবণ কি সেই সংজ্ঞাটা আমরা সুন্দর মতো শিখে ফেলছি। ওকে, এবার আসো বাফা দ্রবণ তৈরির শর্ত। 2 নম্বর পয়েন্টে আসি। বাফা দ্রবণ তৈরির শর্ত,
শর্ত বলতে কি বুঝাচ্ছি? শর্ত বলতে বুঝাচ্ছি যে কি কি থাকলে এখানে বাফার দ্রবণ তৈরি হবে। খেয়াল করো, একটা বাফার দ্রবণে আসলে অ্যাসিড এবং ক্ষার থাকে। খেয়াল করো, একটা বাফার দ্রবণে আসলে কি থাকে? একটা বাফার দ্রবণে আসলে থাকে হচ্ছে অ্যাসিড এবং বেজ, মানে অম্ল এবং ক্ষার। সো অম্ল এবং ক্ষার মানে একটা হলো অম্ল আর একটা হলো ক্ষার। সো অম্ল এবং ক্ষার দুই মিলে আমরা জানি যে তৈরি হয় লবণ প্লাস পানি। লবণ প্লাস পানির এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া। তো বাফার দ্রবণে আসলে অম্ল এবং ক্ষার থাকে এবং এটা লবণ পানি তৈরি করে। তার মানে স্বাভাবিক যদি বিক্রিয়া আমি নিই তাহলে সেটা কখনো বাফার দ্রবণ তৈরি হবে না। এই যে লবণ পানি তৈরির বিক্রিয়াকে আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে বা এক্সট্রা কিছু শর্ত দিতে হবে, তখন সে বাফার দ্রবণ তৈরি করবে, নর্মালি করবে না। এখন এক্সট্রা কি কি শর্ত আছে? এক্সট্রা শর্ত হচ্ছে, খেয়াল করো, এক্সট্রা শর্ত হচ্ছে যে এই যে আমি একটা অ্যাসিড একটা ক্ষার নিব, এর দুইটা পার্ট হবে। একটা হবে হচ্ছে দুর্বল, একটা হবে হচ্ছে দুর্বল, আরেকটা হবে হচ্ছে সবল। দুর্বল এবং সবল এই দুই মিলে আমাদের বাফার দ্রবণ তৈরি করবে। দুর্বল এবং সবল এই দুই মিলে আমাদের বাফার দ্রবণ তৈরি করবে। দুর্বলকে আমরা উইক বললাম, উইক, উইক, এটাকে আমি কখনো কখনো ডাব্লিউ দিয়ে চিহ্নিত করব। আর সবলকে স্ট্রং বললাম, এটাকে কখনো আমি এস দিয়ে চিহ্নিত করব সামনের আলোচনার সুবিধার্থে, ঠিক আছে? সো একটা হবে উইক, একটা হবে স্ট্রং। এবার এটাও মাথায় রাখতে হবে যে উইক হবে, যে দুর্বল হবে তার পরিমাণ হবে হচ্ছে অতিরিক্ত। যে দুর্বল হবে তার পরিমাণ কি হবে? তার পরিমাণ হবে অতিরিক্ত বা বেশি। বেশি, সোজা কথা বেশি। সো যে উইক তার পরিমাণ যদি আমি বেশি নিই তাহলেই সে বাফার দ্রবণ তৈরি করে, নতুবা করে না। আবার বলি, যে উইক তার পরিমাণ যদি আমরা বেশি নিই তাহলেই সে বাফার দ্রবণ তৈরি করে, নতুবা বাফার দ্রবণ তৈরি হয় না। তাহলে এখানে আমরা উইকের পরিমাণ কি নিব? বেশি নিব। আচ্ছা, এবার দেখো, এই যে শর্ত অনুযায়ী একটা দুর্বল একটা সবল নিলাম। এখন যদি আমি দুর্বল পার্টে দুর্বল অ্যাসিড নিই, তার মানে একটা দুর্বল অ্যাসিড নিলাম। দুর্বল অ্যাসিড হিসেবে আমরা কি নিচ্ছি? CH3COOH, CH3COOH একটা দুর্বল অ্যাসিড। তাহলে এর সাথে আমাদের একটা সবল কি নেওয়া লাগবে? ক্ষার নেওয়া লাগবে। কারণ কি, অ্যাসিড এবং ক্ষার মিলে আমার বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে দুর্বল অ্যাসিড, সবল ক্ষার। সবল ক্ষার হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এবার বলবা, ভাই আপনি বললেন যে দুর্বল তার পরিমাণ অতিরিক্ত, এর মানে কি? দেখো, যদি আমি সবলটার পরিমাণ 5 মোল নিই, 5 মোল নিই, তাহলে দুর্বল যে হবে সে 5 মোলের চেয়ে একটু হলেও বেশি হইতে হবে, না হলে সে বাফার দ্রবণ তৈরি করবে না। তাহলে একটু হলেও বেশি মানে কি? 5.1, 5.2, 5.3, 6, 6.5, 6.7 এরকম। তা আমি ধরে নিলাম এখানে 10। তাহলে দেখো, দুর্বল যে তার পরিমাণ 10 মোল নিছি, সবল যে তার পরিমাণ 5 মোল নিছি। তাহলে দুর্বল যে তার পরিমাণ অতিরিক্ত বা বেশি হইতে হবে, শর্তটা মিলছে? যদি অতিরিক্ত বা বেশি না হয় তাহলে কিন্তু বাফার দ্রবণ তৈরি করবে না। তাহলে এই বাফার দ্রবণ তৈরির জন্য বেশি হইতে হবে। তাহলে আমাদের পরের শর্ত গেল। এবার দেখো, যদি আমি এই দুর্বল অংশটাকে অ্যাসিড না নিয়ে ক্ষার নিই, দেখো ক্ষার হিসেবে যদি আমরা দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি? একটা দুর্বল ক্ষার। তাহলে আমরা ক্ষারকে নিলাম দুর্বল ক্ষার। তাহলে আমাদের অ্যাসিড নিতে হবে সবল। তাহলে সবল হিসেবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি সবল অ্যাসিড। তাহলে কি এই দুইটা মিলে আমার বাফার দ্রবণ তৈরি করবে। এখন এই জায়গায়ও আমার দুর্বল যে তার পরিমাণ বেশি নিতে হবে। তাহলে দেখো, সবল যে আছে তার পরিমাণ যদি আমি এখানে 4 মোল নিই, তাহলে এর থেকে বেশি এখানে 6 মোল যদি আমি নিই, তাহলে দেখো বেশি হয়ে যাচ্ছে। তাহলে দুর্বল যে তার পরিমাণ বেশি হইতে হবে। তার মানে কি, আমাদের এখানে বাফার দ্রবণ তৈরির যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল যে তার পরিমাণ হইতে হবে অতিরিক্ত, দুর্বল যে তার পরিমাণ হইতে হবে অতিরিক্ত, আর সবল যে তার পরিমাণ হইতে হবে কি? কম। ঠিক আছে? এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুর্বল যে তার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে যে বাফারের নামকরণ হবে। সো এখানে দেখো, আমরা কি করলাম, একটা বাফার আমরা তৈরি করে দেখাই, একদম ডিরেক্ট তৈরি করে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে বাফার দ্রবণ তৈরির শর্ত নাম্বার 1 শর্ত হচ্ছে যে একটা হবে দুর্বল, একটা হবে পার্ট হবে দুর্বল। দুর্বল অ্যাসিড বা ক্ষার হতে হবে, দুর্বল অ্যাসিড বা ক্ষার নিতে হবে, এবং যে দুর্বল তার পরিমাণ হবে হচ্ছে এক্সেস বা অতিরিক্ত। ঠিক আছে? তার পরিমাণ কি হবে? এক্সেস বা অতিরিক্ত। আচ্ছা, সবল অ্যাসিড বা ক্ষার হতে হবে, সবল অ্যাসিড বা ক্ষার, এর পরিমাণ হবে কি? এর পরিমাণ হবে হচ্ছে কম। তাহলে এই দুয়ের সমন্বয়ে তৈরি হবে আমাদের কি? বাফার। তাহলে একটা বাফারের উদাহরণ দেখি। যেমন ধরো, একটা দুর্বল অ্যাসিড নিলাম CH3COOH, তার সাথে একটা শক্তিশালী ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইয়ে মিলে এখন আমাদের বাফার তৈরি করবে। তাহলে এই দুইটা কিন্তু বাফার না, এই দুইটা বাফার তৈরির ম্যাটেরিয়াল,
বাফার তৈরির ম্যাটেরিয়াল মানে কি, যাকে দিয়ে আমি বাফার তৈরি করতে পারবো, যাকে দিয়ে আমি কি করতে পারবো, বাফার তৈরি করতে পারবো। তাহলে CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল, যাকে দিয়ে আমি বাফার তৈরি করতে পারবো। এখন বাফার তৈরির জন্য একে যদি আমি 10 মোল নিই আর একে যদি আমি 5 মোল নিই, তাহলে দেখো তো এই দুইটা এখন বিক্রিয়া করবে না, এইটার সাথে এইটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে দেখো CH3COONA তৈরি করে, যেটা একটা লবণ, সাথে আমার পানি তৈরি করে। এখন চিন্তা করো তো, যে কম পরিমাণে আছে সে এখানে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে না? তাহলে দেখো এ কম পরিমাণে আছে, এইটার সাথে বিক্রিয়া করে এ এবং এ দুইটা মিলে এটা তৈরি করছে। তাহলে এখান থেকে 5 মোল, এখান থেকে 5 মোল, 5 মোল মিলে এখানে আমার 5 মোল তৈরি করছে না? কারণ এখানে দেখো এই CH3COO- এটার সাথে এই অংশটাও আছে, আর সোডিয়াম তো এই অংশ থেকে আসছে। তাহলে এইটা যেহেতু এই অংশ এবং এই অংশের সমন্বয়ে গঠিত, তাহলে এইটা তৈরি করতে এর 5 মোলও লাগছে, এর 5 মোলও লাগছে। সো এর 5 মোল, এর 5 মোল, 2 এর 5 মোল 5 মোল 10 মোল মিলে আমরা এখানে CH3COONA পাইলাম। তাহলে এখানে এই 5 মোল তৈরি করতে এই 5 মোলও লাগছে, এই 5 মোলও লাগছে। সো এই 5 মোল এখন শেষ হয়ে গেছে, আর এখান থেকে 10 মোল থেকে 5 মোল চলে যে 5 মোল অবশিষ্ট আছে। তার মানে এই টোটাল যে বিক্রিয়াটা, এই টোটাল বিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের কাছে অবশিষ্ট আছে অনলি 2টা পার্ট। অবশিষ্ট আছে কয়টা পার্ট? 2টা পার্ট। দেখো পাত্রের ভিতর এই জায়গাতে 5 মোল আমরা এই অংশ পাচ্ছি, পাত্রের ভিতর আমরা 5 মোল এই অংশ পাচ্ছি, এবং আমাদের বিক্রিয়া শেষে এইটা 5 মোল অবশিষ্ট অবস্থায় আছে, এইটা 5 মোল অবশিষ্ট অবস্থায় আছে। সো এই দুইটা জিনিস ছিল আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল, এই দুইটা জিনিস ছিল আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল। তাহলে বাফার হিসেবে আমি কাকে কাছে পাচ্ছি? দেখো তো, বাফার হিসেবে আমি পাচ্ছি হচ্ছে CH3COOH যার পরিমাণ 5 মোল, এবং CH3COONA যার পরিমাণ 5 মোল। বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখানে মেইনলি শিখলাম বাফার তৈরির শর্ত। তাহলে বাফার তৈরির শর্তে আমরা দেখলাম বাফার তৈরিতে একটা দুর্বল এবং একটা সবল মাস্ট থাকতে হবে, একটা দুর্বল এবং একটা সবল মাস্ট থাকতে হবে, এবং একটা দুর্বল এবং সবলের ভিতরে দুর্বল যে পার্টটা আছে তাকে অতিরিক্ত পরিমাণ থাকতে হবে। এই দুইটা কথা আমি যদি ক্লিয়ারলি বুঝি, তাহলে আমার বাফারের বেসিক একদম ক্লিয়ার, বাফারের বেসিক একদম ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা অম্লীয় বাফার দ্রবণ এটা তৈরি করব, অম্লীয় বাফার দ্রবণ। সো অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে গেলে মাথায় রাখবো যে দুর্বল যে তার উপর ডিপেন্ড করে নাম হয়। এই যে অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ এটা কই থেকে আসছে? এটা দুর্বল অংশ থেকে আসছে। সো এই জায়গায় অম্লীয় বাফার দ্রবণ যখনই আমি নামকরণ করছি, তখন এই নামটা আসছে হচ্ছে দুর্বল অংশ থেকে। এই নামটা আসছে কোথা থেকে? দুর্বল অংশ থেকে। অর্থাৎ আমাদের দুর্বল নিতে হবে অ্যাসিড। তার মানে আমরা এখানে অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে যে দুর্বল অ্যাসিড নিব, দুর্বল অ্যাসিড নিব, সাথে আমরা নিব হচ্ছে সবল ক্ষার, সাথে আমরা কি নিব? সবল ক্ষার। তাহলে একটা দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার মিলে আমার অম্লীয় বাফার দ্রবণ তৈরি হবে। তার মানে বাফার দ্রবণের নাম হয় সবসময় দুর্বল অংশ থেকে, কারণ কি? দুর্বল অংশ বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমরা যদি একটু চিন্তা করি, দুর্বল অ্যাসিড হিসেবে কে থাকে? দুর্বল অ্যাসিড হিসেবে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড, তাই না? সো দুর্বল অ্যাসিড হিসেবে আমরা CH3COOH নিতে পারি, সাথে আমরা সবল ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি। সো CH3COOH এবং সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আরেকটা কি? আরেকটা হচ্ছে সবল ক্ষার। সো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার এই দুই মিলে বাফার তৈরির জন্য আমরা প্রথমেই বলছি যে দুর্বল তার পরিমাণ নিতে হবে কি? তার পরিমাণ নিতে হবে অতিরিক্ত। যে দুর্বল তার পরিমাণ আমরা অতিরিক্ত নিব, না হলে বিক্রিয়া হবে না। সেখানে দুর্বলের পরিমাণ আমরা 10 মোল নিলাম, আর সবলের পরিমাণ আমরা 4 মোল নিলাম। তাহলে এখন এ যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে CH3COONA তৈরি করবে, প্লাস পানি তৈরি করবে। সো দেখো বিক্রিয়া শেষে এই 4 মোল 4 মোলে চলে আসবে, ফলে আমার এই লবণের পরিমাণ 4 মোল হবে। এখন এই 4 মোল তো একা একা যাবে না, এখান থেকে 4 মোল নিয়ে তারপরে যাবে। তাহলে এখান থেকে 4 মোল নিয়ে গেলে 10 মোল থেকে 4 মোল চলে গেলে আমার অবশিষ্ট থাকবে 6 মোল। তাহলে বিক্রিয়া শেষে এই 6 মোল আর এই 4 মোল মিলে আমার বাফার তৈরি করবে। তাহলে বাফার তৈরির জন্য খেয়াল করো, আমরা বাফার তৈরির জন্য CH3COOH পাচ্ছি, অর্থাৎ দুর্বল অ্যাসিড পাচ্ছি, আর এই দুর্বল অ্যাসিডের সবল লবণ CH3COONA পাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা দুর্বল অ্যাসিড পাচ্ছি, দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের সবল লবণ এই দুই মিলে আমরা বাফার তৈরি করছি। তাহলে একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিডের সবল লবণ। দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের সবল লবণ এই দুই মিলে আমাদের এখানে তৈরি হচ্ছে বাফার। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই দুর্বল অ্যাসিডের
দুর্বল এই বাফারটা তৈরি করার জন্য বাফার তৈরির ম্যাটেরিয়াল কি কি ছিল খেয়াল করো। এই বাফারটা তৈরি করার জন্য বাফার তৈরির ম্যাটেরিয়াল ছিল 10 মোল অ্যাসিড এবং 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা কিন্তু বাফার তৈরির ম্যাটেরিয়াল, এটা কিন্তু বাফার দ্রবণ না, এটা বাফার তৈরির ম্যাটেরিয়াল। এই দুইটা জিনিসের ভিতরে পার্থক্য বুঝবা, যে একটা জিনিস আমি বাফার তৈরি করতে পারি আর একটা আমার বাফার তৈরি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে আমি বললাম যে তোমাকে আমি চিনি এবং পানি দিলাম, আমাকে শরবত তৈরি করে দাও, তাহলে চিনি এবং পানি শরবত না, কিন্তু চিনি এবং পানি হচ্ছে শরবত তৈরির ইনগ্রেডিয়েন্ট। চিনি এবং পানি মিশায়ে তুমি শরবত তৈরি করে ফেলছো, তাহলে শরবত তৈরি হওয়ার পর সেটা হচ্ছে শরবত। বুঝতে পারছো? তাহলে ইনগ্রেডিয়েন্ট বা ম্যাটেরিয়াল আলাদা জিনিস, আর তৈরি হয়ে যাওয়ার পর জিনিসটা আলাদা। তাহলে এখানে তুমি যেই জিনিসটা বুঝলা যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা অ্যাসিড একটা ক্ষার, এবং একটা অ্যাসিড যে হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড আর একটা ক্ষার যেটা হচ্ছে আমাদের সবল ক্ষার, এই দুইটা জিনিস আমাদের হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল, মানে যেটা দিয়ে আমরা বাফার তৈরি করতে পারি। আর এরা দুইটা বিক্রিয়া শেষে এই দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের সবল লবণ, এরা কিন্তু বাফার। তাহলে দেখো এই বাফার হিসেবে এই দুইটা বিক্রিয়া করার পর বাফার হিসেবে এই দুর্বল অ্যাসিড আছে হচ্ছে আমাদের 6 মোল আর সবল লবণ হচ্ছে আমাদের 4 মোল। এই দুইটা মিলে দ্রবণের ভিতরে বাফার তৈরি করে, এই দুইটা মিলে আমাদের দ্রবণের ভিতর বাফার তৈরি করে। তাহলে এই দ্রবণটাকে আমরা অম্লীয় বাফার দ্রবণ বলতে পারবো, তাই না? কেন বলতে পারবো? কারণ হচ্ছে ওই যে আগেই বলছি যে দুর্বল তার উপর ডিপেন্ড করে নামকরণ হয়, যে দুর্বল তার উপর ডিপেন্ড করে নামকরণ হয়। যেহেতু এখানে আমাদের দুর্বল অ্যাসিড আমাদের দুর্বল, তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা কি পাচ্ছি? নামকরণ পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এইখানে আমাদের দুর্বল অ্যাসিড হচ্ছে আমাদের সেই অম্লীয় বাফার দ্রবণ। ওকে, ক্লিয়ার? দুর্বল অ্যাসিড এবং সবল লবণের মাধ্যমে। আচ্ছা, এই জিনিসটা ক্লিয়ার। এবার আসো আমরা ক্ষারীয় বাফার দ্রবণে যাই। তাহলে আবারও ক্ষারীয় বাফার দ্রবণ মানে হচ্ছে এই ক্ষারটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার। ক্ষারীয় বাফার দ্রবণ মানে কি? ক্ষার হচ্ছে আমাদের দুর্বল ক্ষার। তো যখন আমরা দুর্বল ক্ষার নিব তখন সেটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তার মানে একটা অংশ আমাদের উইক হইতে হবে, আরেকটা অংশ আমাদের স্ট্রং হইতে হবে। সো উইক পার্টটা হবে হচ্ছে দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার হিসেবে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের সেই দুর্বল ক্ষার। এর সাথে আমাদের অবশ্যই তাহলে আরেকটা পার্ট হইতে হবে শক্তিশালী অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিড হিসেবে আমরা কাকে নিব? HCl নিব। এখন ধরো এইটার পরিমাণ আমরা 3 মোল নিলাম, তাহলে এইটার পরিমাণ আমাদের 3 মোলের চেয়ে কম নিতে হবে। কারণ কি? ক্ষারের পরিমাণ হবে আমাদের অতিরিক্ত বা দুর্বলের পরিমাণ হবে আমাদের অতিরিক্ত। তাহলে এইটার পরিমাণ যদি আমি কম নিই বা 1 মোল নিই, তাহলে এখন এই দুইটা মিলে বাফার দ্রবণ তৈরি করতে পারে। কিভাবে? এই দুইটা বিক্রিয়া করে শেষ পর্যন্ত অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। কি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। তার মানে এখন এই বিক্রিয়া শেষে এই অংশটা নাই হয়ে গেছে, যে এই অংশটা তৈরি করছে। তাহলে এ যখন ওখানে রূপান্তর হয়েছে তখন এই 1 মোল এখান থেকেও নিয়ে গেছে। সেখানে আমাদের 3 মোল থেকে 1 মোল বাদ দিলে আমাদের বিক্রিয়া শেষে থাকে হচ্ছে 2 মোল। তার মানে আমরা এই যে এই দুই অংশকে আমরা পাই হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল হিসেবে। এই দুইটা অংশকে পাই হিসেবে আমরা কি হিসেবে? বাফার তৈরির ম্যাটেরিয়াল হিসেবে। আর বিক্রিয়া শেষে যখন আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, একটা হচ্ছে আমাদের দেখো একটা হচ্ছে আমাদের দুর্বল ক্ষার, আরেকটা হচ্ছে সেই দুর্বল ক্ষারের সবল লবণ। তাহলে এই দুর্বল ক্ষার এবং তার সবল লবণ এই দুইটা মিলে আমাদের কি হয়? এখানে বাফার তৈরি হয়। তাহলে দেখো তো এই দুর্বল ক্ষারের পরিমাণ আমাদের অবশিষ্ট কত ছিল? দুর্বল ক্ষারের পরিমাণ আমরা বিক্রিয়া শেষে 2 মোল পাইছি, এবং সবল লবণের পরিমাণ কত হয়েছে? সবল লবণের পরিমাণ আমরা 1 মোল পাইছি। এই দুই মিলে আমাদের তৈরি করলো বাফার। তাহলে আমাদের যদি কখনো আইডেন্টিফাই করতে বলে ক্ষারীয় বাফার বা লিখতে বলে ক্ষারীয় বাফার, আমরা পারবো কিনা? এটা হচ্ছে ক্ষারীয় বাফার লেখার সিস্টেম। এটা কি? ক্ষারীয় বাফার লেখার সিস্টেম। তাহলে আমরা কি দেখলাম? আরেকবার একটু রিক্যাপ করি। আমরা প্রথমে দেখলাম বাফার কাকে বলে। আমরা বললাম যেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও ওই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। তাহলে আমরা এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করছি, বাট পিএইচ এর কোনো পরিবর্তন হয়নি। এটার পর দেখলাম আমরা বাফার তৈরির শর্ত কি। আমি বলে দিলাম বাফার তৈরির শর্ত হিসাবে আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে আমি একটা নিব দুর্বল আর একটা নিব সবল। কখনো দুইটা দুর্বল হলে আমার বাফার তৈরি করবে না, কখনো দুইটা সবল হলে আমার বাফার তৈরি করবে না। বাফার তৈরি করার জন্য একটা দুর্বল একটা সবল হইতে হবে। এবং 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে দুর্বল হবে তার পরিমাণ অতিরিক্ত হইতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে দুর্বল এবং সবলের মিলে সমন্বয়ে আমাদের বাফার তৈরি হচ্ছে, এবং দুর্বলের পরিমাণ অতিরিক্ত বা বেশি হইতে হবে। এবং আমরা দেখলাম যে দুর্বল হিসেবে আমরা যদি তোমার CH3COOH নিই, তাহলে আমাদের সবল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড যাবে। এবং এই দুইটার কম্বিনেশনেই তোমার ম্যাক্সিমাম বিক্রিয়া করবে। দেখবা যে তুমি যত উদাহরণ পাবা যেগুলো তোমার কোশ্চেনে আসছে, সব এই দুইটার সমন্বয়।
আবার তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হিসেবে তুমি যদি দুর্বল ক্ষার নাও তাহলে সবল অ্যাসিড হিসেবে HCl নিতে হবে এবং একটার পরিমাণ যে দুর্বল তার পরিমাণ বেশি হইতে হবে। সো আমরা এই শর্তগুলো বুঝলাম, বোঝার পরে আমরা এখান থেকে তোমার হচ্ছে যে ক্লিয়ারিটি পাইছি। এরপরে আমরা দেখলাম যে অম্লীয় বাফার দ্রবণ কাকে বলে। অম্লীয় বাফার দ্রবণে অম্ল হবে হচ্ছে দুর্বল, দুর্বল অম্লর মাধ্যমে আমরা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করতে পারি, দুর্বল অম্লের মাধ্যমে। তো আমরা এখানে দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড নিছি, তার সাথে সবল ক্ষার নিছি, নিয়ে আমরা এখানে অম্লীয় বাফার দ্রবণ তৈরি করছি। এবং এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে এইটা হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল বা যেটা দিয়ে বাফার তৈরি করে, আর এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ারিটির পর এবার আসে ক্ষারীয় বাফার দ্রবণে। ক্ষারীয় বাফার দ্রবণে আমাদের দুর্বল ক্ষার নিয়ে তৈরি করতে হবে এবং যে দুর্বল ক্ষার তার পরিমাণ হইতে হবে অতিরিক্ত। সো দুইটা মিলায় আমরা তৈরি করছি ক্ষারীয় বাফার দ্রবণ। এইটা হচ্ছে আমার বাফার তৈরির ম্যাটেরিয়াল আর এইটা হচ্ছে আমার বাফার সলিউশন। দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে। এবার আসো আমরা বাফার কিভাবে কাজ করে। বাফার কিভাবে কাজ করে এটা 3 মার্কের বা 4 মার্কের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাকে জিজ্ঞেস করবে যে তোমার অম্লীয় বাফার দ্রবণের মেকানিজম ব্যাখ্যা করো বা ক্ষারীয় বাফার দ্রবণের মেকানিজম ব্যাখ্যা করো। যদি এই টাইপের প্রশ্ন করে তাহলে তোমাকে সুন্দর মতো ব্যাখ্যা লিখতে হবে। সো যখন তুমি একটা অম্লীয় বাফার দ্রবণ লিখবা বা যখন তুমি একটা ক্ষারীয় বাফার দ্রবণ লিখবা, সেটা কিভাবে কাজ করে। কিভাবে কাজ করে বলতে বোঝায় যে কিভাবে সে তার পিএইচটাকে স্থির রাখে, কিভাবে সে তার পিএইচটাকে স্থির রাখে, এটাই হচ্ছে বাফার কিভাবে কাজ করে সেই প্রশ্নের উত্তর। এখন পিএইচটাকে স্থির বা পিএইচটাকে অপরিবর্তন রাখার জন্য যেই মেকানিজমটা কাজ করে সেটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা অম্লীয় বাফার দ্রবণের জন্য বুঝবো, তারপর আমরা ক্ষারীয় বাফার দ্রবণের জন্য বুঝবো। সো দেখো, যদি আমাদের কখনো বাফার দ্রবণ কিভাবে কাজ করে এবং সেটা যদি অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হয় তাহলে আমরা অম্লীয় বাফার দ্রবণের ব্যাখ্যা করব। সো অম্লীয় বাফার কিভাবে লিখতে হয় আমরা জানি। অম্লীয় বাফার যখনই অম্ল নাম আসছে তখন দুর্বল পার্টটা অম্ল। তা আমরা এখন দুর্বল অম্ল নিই। দুর্বল অম্ল হিসেবে আমরা জানি CH3COOH এবং সবল ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটা আমরা ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি। তাহলে এই দুইটা হচ্ছে বাফার তৈরির কি বলতো ম্যাটেরিয়াল। এই দুইটা বিক্রিয়া করে আমাদের CH3COONA তৈরি করে, সাথে HCl তৈরি করে। তাহলে আমার এখানে বাফার দ্রবণটাকে, তাহলে এখান থেকে যদি আমরা বাফার দ্রবণ পিক করি, দ্রবণ হচ্ছে CH3COOH এবং দ্রবণ হচ্ছে CH3COONA। এই দুইটা মিলে হচ্ছে আমার বাফার দ্রবণ। মানে পাত্রের ভিতর বিক্রিয়া করার পর এই দুইটা আমার বাফার দ্রবণ তৈরি করছে। এবার ভালো করে খেয়াল করো, আমরা আগে ব্যাখ্যা করার সময় বলছি যে এইটা হচ্ছে দুর্বল আর এটা হচ্ছে সবল, এটা দুর্বল অ্যাসিড আর এটা হচ্ছে সবল ক্ষার, সবল লবণ। তো কেউ যদি সবল হয় তার বিয়োজন মাত্রা 100%, কেউ যদি সবল হয় তার বিয়োজন মাত্রা 100%, মানে কি 100% ভেঙে যায়। 100% ভেঙে যাওয়া মানে হচ্ছে CH3COO- এবং সোডিয়াম প্লাসে পরিণত হয়, একদম 100%, যতটুকু আছে সবটুকু ভেঙে যায়। আর কেউ যদি দুর্বল হয় তাহলে তার বিয়োজন মাত্রা less than 5%, মানে 5%-এরও কম, অনেক কম পরিমাণে ভাঙে। তার মানে এ যখন পাত্রের ভিতরে বিয়োজিত হবে এ একমুখী খুব কম পরিমাণে ভাঙবে এবং সেটা ভাঙবে হচ্ছে less than 5%। ভেঙে যে CH3COO- এবং H+ এই পার্টে পরিণত হবে। তাহলে একটা পাত্রের ভিতরে এই দুইটা বাফার দ্রবণ তৈরি করছে মানে সে আসলে এইভাবে আসে। একটা পাত্রের ভিতরে এই দুইটা বাফার দ্রবণ তৈরি করছে মানে সে সলিউশনের ভিতর এইভাবে আসে। এখন এই যে দুইটা সলিউশনের ভিতর এইভাবে আসে, এই দুইটার দিকে এখন আমরা একটু খেয়াল করব। এই দুইটার দিকে আমরা এখন একটু খেয়াল করব। দেখো, এখন এই সলিউশন, এটা ধরো একটা পাত্রের ভিতর সেইভাবে আছে। এই পাত্রের ভিতরে আমরা যদি এখন বাইরে থেকে সামান্য পরিমাণে খাদ দিই, খার দিলে কি ঘটবে? তো আমরা বাইরে থেকে সামান্য পরিমাণে পাত্রের ভিতরে হাইড্রোক্সিল -আয়ন বা ক্ষার দিব। তো এখান থেকে আমি যদি সামান্য পরিমাণ ক্ষার ইনপুট দিই পাত্রের ভিতর, তাহলে যেটা হয় এই হাইড্রোক্সিল -আয়ন এই হাইড্রোজেন প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। সো পানি যদি তৈরি করে তাহলে তো পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। আমি বাইরে থেকে সামান্য OH দিচ্ছি, সেই OH পিএইচ এর জন্য OH এর মান বৃদ্ধি না করে পানি তৈরি করে ফেলছে। তার মানে তো পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পিএইচ এর পরিবর্তন করার জন্য আমার OH এর মান বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু আমি বাইরে থেকে OH দিলে সে তৈরি করছে পানি, এই জন্য OH তোমার হচ্ছে পিএইচ পরিবর্তন করতে পারছে না। তার মানে সামান্য খাদ দিলাম, পিএইচ এর পরিবর্তন হলো না। এখন আমি যদি বাইরে থেকে সামান্য পরিমাণ অ্যাসিড দিই, অ্যাসিড মানে হাইড্রোজেন প্লাস আয়ন দিলে এই দ্রবণের ভিতরে যখনই দিব এ কি করবে, এই CH3COO- এই পার্টটার সাথে বিক্রিয়া করে CH3COOH এ রূপান্তর হয়ে যাবে, সাথে সাথে রূপান্তর হয়ে যাবে। এবার চিন্তা করো তো, এই CH3COOH এইটার বিয়োজন মাত্রা কতটুকু ছিল? less than 5%। এ নিজেই ভাঙে না,
এ নিজেই ভাঙে না, এ নিজেই অনেক দুর্বল, এ ভাঙতে পারে না। তো এ নিজেই যদি না ভাঙে, এর নিজের ভাঙার পরিমাণে যদি অনেক কম হয়, তাহলে এ নিজেই তো পুরান পাগল যে ভাত পায় না। আবার নতুন আরেকটা পাগল তৈরি করলাম আমি, দ্রবণের ভিতরে হাইড্রোজেন প্লাস আয়ন দিয়ে নতুন আরেকটা পাগল তৈরি করলাম। এ কি ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন বানাইতে পারবে? পারবে না। এ ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন বানাইতে পারবে না, কারণ এর নিজেরই হাইড্রোজেন প্লাস আয়নের সাপ্লাই অনেক কম ছিল। নতুন এ আর ভাঙতে পারবে না। ফলে দেখা যাবে যে আমি সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দিলেও সে দ্রবণের পিএইচ কে স্থির রাখবে, দ্রবণের পিএইচ কে কি রাখবে? স্থির রাখবে। তাহলে এই যে মেকানিজম, এইটুকুর মাধ্যমে আমাদের কি হলো? দ্রবণের পিএইচ এর মান স্থির থাকলো। তাহলে যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে বাফার মেকানিজম ব্যাখ্যা করো, তাহলে তুমি কি করবা? প্রথমে অম্লীয় বাফার দ্রবণটা লিখে ফেলবা। প্রথমে কি করবা? অম্লীয় বাফার দ্রবণটা লিখে ফেলবা। সো এইটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের বিক্রিয়া। এরপরে লিখবা যে এর ভিতরে CH3COOS এবং CH3COON বাফার হিসেবে কাজ করে। এরপর এই দুইটা বিক্রিয়ার ভাঙার কৌশল দেখাবা। তারপরে বইয়েও ঠিক এই স্ট্রাকচারেই লেখা আছে, তুমিও এই স্ট্রাকচারেই দেখাবা যে সামান্য পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দিলে CH3COOS তৈরি হয়, আর সামান্য পরিমাণ OH দিলে পানি তৈরি হয়। তারপরে তুমি লিখবা যে যেহেতু আমরা OH মাইনাস আয়ন দিয়ে পানি তৈরি করতেছি, ফলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। এবং যেহেতু আমরা হাইড্রোজেন প্লাস আয়ন দিয়ে CH3COOS তৈরি করতেছি, যেটা একটি দুর্বল অ্যাসিড, যেটা ভাঙে না, যার বিয়োজন মাত্রা <5%, সো এখানেও দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার দিলেও এখানে আমরা দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন পাই না। এই ব্যাখ্যাটুকু তুমি লিখতে পারলে ওকে, ডান, ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না। ওকে, ক্লিয়ার হয়েছে না? ওকে, গ্রেট। এবার আসো পরের অংশে যাই। বাফার কিভাবে কাজ করে বা বাফার তৈরির হচ্ছে কৌশলে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণও দেখতে হবে। কারণ কি, প্রশ্নে আমাদের কখনো কখনো ক্ষারীয় বাফার দ্রবণ এটা চলে আসবে। কি আসবে? ক্ষারীয় বাফার দ্রবণ। সো ক্ষারীয় বাফার দ্রবণ আসলে আমরা পারবো না? অবশ্যই পারবো। এখন দেখো, ক্ষারীয় কথাটা থেকে আমরা বুঝতেছি দুর্বল অংশ অবশ্যই ক্ষার। ক্ষারীয় কথাটা থেকে আমরা বুঝতেছি দুর্বল অংশ ক্ষার। তাহলে দুর্বল অংশ ক্ষার হলে দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা নিতে হবে। সাথে একটি শক্তিশালী অ্যাসিড HCl নিতে হবে। দুইটা মিলে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া শেষে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি পাবো। সো দুর্বল অংশে একটা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl দুইটা মিলে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি পাবো। তাহলে দেখো, একটা অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা পানি পাইলাম, এই দুইটা মিলে আমরা বিক্রিয়া করলাম। এবার খেয়াল করো যে এই যে অংশটা দুর্বল ক্ষার, খেয়াল করো এই দুর্বল ক্ষার আর তার সাথে হচ্ছে দুর্বল ক্ষারের শক্তিশালী লবণ, এই দুইটা মিলেই তো আমার হচ্ছে যে বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে এর পরের লাইনে তুমি লিখবা যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুই মিলে আমাদের বাফার দ্রবণ তৈরি করছে। তো এর ভিতরে দুর্বল ক্ষার যেটা, এর বিয়োজন মাত্রা <5%, কারণ সে নিজে দুর্বল, অনেক কম ভাঙে। তাহলে এ <5% ভেঙে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নে রূপান্তর করবে। আর এই শক্তিশালী লবণে 100% ভাঙবে, ভেঙে যে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর করবে। এই দুয়ে মিলে এখন আমাদের তৈরি করছে একটা বাফার দ্রবণ, তাই না? তো বাফার দ্রবণ যখন আমরা বলবো, তখন দ্রবণের ভিতরে এ আসলে এই আকারে আছে। এখন তুমি বাইরে থেকে কিছু পরিমাণ তোমার হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন দিবা, মানে অ্যাসিড দিবা, কিছু পরিমাণ ক্ষার দিবা। তো বাইরে থেকে তুমি যদি কিছু পরিমাণ অ্যাসিড দাও, মানে হাইড্রোজেন প্লাস আয়ন দাও, এই দ্রবণের ভিতরে দাও, তাহলে দেখো তো এই দ্রবণের ভিতর যখন দিবা, সে এই OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। তো বাইরে থেকে কিছু পরিমাণ হাইড্রোজেন প্লাস আয়ন দিলে OH এর সাথে বিক্রিয়া করে কি করে? পানি তৈরি করে। এবার পানি তৈরি করলে তাহলে কি দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না? আগের মতোই। এবার তুমি যদি বাইরে থেকে কিছু পরিমাণে হাইড্রোক্সিল মাইনাস আয়ন দাও, এই হাইড্রোক্সিল মাইনাস আয়ন দ্রবণের এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। আবারও সেম কথা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল হওয়ায় সে আগেই ভাঙতেছিল খুব কম পরিমাণে, এখন এই কি বেশি পরিমাণে ভাঙবে? না। এখন দেখো, এইটা যে 100% ভাঙে, এটা বোঝানোর জন্য না, এটা উভয়মুখী চিহ্ন দেয়া হয়। এই যে অংশটা, এটা উভয়মুখী চিহ্ন দেয়া হয়, কারণ এটা 100% বিয়োজিত হয়। আর এটা একমুখী চিহ্ন দেয়া হয়, কারণ এটা হচ্ছে 100% বিয়োজিত হয় না। তো একটা হচ্ছে উভয়মুখী, আর একটা হচ্ছে তোমার একমুখী চিহ্ন দেয়া হয়। সো এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝলাম কিনা? তাহলে দেখো, এই জায়গাতে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা পাচ্ছি, বুঝতে পারছো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এই জায়গাতে আমরা পানি পাচ্ছি, আর এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। এই দুয়ে মিলে আমরা এখানে কি দেখলাম, যে পিএইচ এর মান কিভাবে স্থির থাকে। সো সুন্দর মতো এই বিক্রিয়াটা লিখবা, লিখে আমি যেভাবে বললাম এইভাবেই আস্তে আস্তে ব্যাখ্যা করে দিবা। তোমার পিএইচ এর এখান থেকে, তোমার বাফারের কৌশল থেকে একদম 100% মার্ক তুমি পেয়ে যাচ্ছ। ওকে, ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম, আমরা বাফার কিভাবে কাজ করে সেই পার্টটা সুন্দর মতো ক্লিয়ার করে ফেললাম। বাফার কিভাবে কাজ করে ক্লিয়ার করার পর এবার আসবো হচ্ছে বাফারের পিএইচ নির্ণয়।
বাফারের পিএইচ নির্ণয়। এখন আমাদের বাফারের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, বাফারের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা কেস থাকবে। একটা হচ্ছে বাফার দ্রবণ দেয়া থাকবে, একটা হচ্ছে বাফার দ্রবণ দেয়া থাকবে, বাফার দ্রবণ দিয়ে পিএইচ বের করতে বলবে। আরেকটা হচ্ছে বাফারের ম্যাটেরিয়াল, বাফার তৈরির ম্যাটেরিয়াল, বাফার তৈরির ম্যাটেরিয়াল দেয়া থাকবে, ম্যাটেরিয়াল দেয়া থাকবে, এখান থেকে পিএইচ বের করতে বলবে। তাহলে একটা বাফার দ্রবণ দেয়া থাকতে পারে, আর একটা হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল দেয়া থাকতে পারে। যদি বাফার দ্রবণ দেয়া থাকে তাহলে সরাসরি এখান থেকে তুমি পিএইচ বের করতে পারবা। বাফার দ্রবণ দেয়া থাকলে এখান থেকে তুমি সরাসরি পিএইচ বের করতে পারবা। আর যদি বাফার ম্যাটেরিয়াল দেয়া থাকে তাহলে ম্যাটেরিয়াল থেকে তুমি দ্রবণে কনভার্ট করবা, তারপরে পিএইচ বের করবা। আবার বলি, বাফারের পিএইচ বের করার ক্ষেত্রে আমাদের দুইটা কেস, একটা হচ্ছে বাফার তৈরির ম্যাটেরিয়াল দেয়া থাকতে পারে, আর একটা হচ্ছে বাফার দ্রবণ দেয়া থাকতে পারে। যদি বাফার দ্রবণ দেয়া থাকে তাহলে তুমি সরাসরি পিএইচ বের করতে পারবা, আর যদি বাফার ম্যাটেরিয়াল দেয়া থাকে এটার মাধ্যমেও সরাসরি বের করা যায়, বাট আমরা ওটা এখন শিখবো না, ওটা অ্যাডমিশনে যেয়ে শিখবো। আমরা এখান থেকে বাফার দ্রবণ তৈরি করব, তারপরে যে বাফারের পিএইচ বের করবো। বুঝতে পারছো? তাহলে আমরা বাফারের দ্রবণ থেকে কিভাবে পিএইচ বের করতে হয় সেটা আগে শিখবো। দেখো, বাফারের দ্রবণ থেকে পিএইচ বের করার জন্য আমাদের হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন ব্যবহার করতে হয়, হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ। সো এইটা আবার কি? দেখো, হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণের যে প্রথম যে রূপটা আছে সেটা কি? সেই রূপটা হচ্ছে, খেয়াল করো, আমি সবগুলা সমীকরণ একবারে লিখবো। যখন আমরা যখন একটা অম্লীয় বাফার দ্রবণ বের করব, তখন সেখান থেকে আমি পিএইচ পাবো। পিএইচ ইকুয়ালস টু আমার সরাসরি ফর্মুলা হচ্ছে পিকেএ প্লাস লগ, উপরে যাবে হচ্ছে সল্টের ঘনমাত্রা, নিচে যায় হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। যখন আমি অ্যাসিডিক বাফার সলিউশন নিছি তখন মুখস্থ করতে হবে, ইকুয়েশন মুখস্থ ছাড়া তুমি পারবা না। যখন তুমি ক্ষারীয় বাফার সলিউশন নিবা তখন POH ইকুয়ালস টু PKB প্লাস লগ, উপরে যাই সল্টের ঘনমাত্রা, নিচে যাই ক্ষারের ঘনমাত্রা বা বেজের ঘনমাত্রা। এইটা হচ্ছে আমার হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে, আরেকটা কি ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে। এখন আমরা জানি যে পিএইচ প্লাস POH এই দুইটার ভ্যালু হচ্ছে 14 সমান। তাহলে এই দুইটা দিয়ে আবার একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়। মানে তোমার ক্ষারীয় বাফার সলিউশনের পিএইচ বের করতে যদি বলে তাহলে POH তুমি আগে বের করবা, তারপর পিএইচ এ কনভার্ট করবা, সুন্দর মতো বের করা যায়। ডিপেন্ড করে তোমার কি চাচ্ছে এবং কি দেয়া আছে তার উপর। সো প্রথমেই আমরা এখন একটা তোমার বেসিক বাফার দ্রবণ দেখব, সেই দ্রবণের হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনের সাহায্যে ম্যাথ করব। তাহলে বাফারের পিএইচ বের করার ক্ষেত্রে ধরে নিলাম এখানে আমাদের একটা সমীকরণ দেয়া আছে, বলা আছে যে, চিন্তা করো এরকম বলা আছে যে CH3COOH এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.4 মোলারিটি। এই অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে এটা, এবং আমাদের এখানে বলে দেয়া আছে অ্যাসিডের লবণ CH3COONA এইটার ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলারিটি, এবং বলে দিছে যে PKA এইটার ভ্যালু হচ্ছে 4.75। এবার বলছে যে 4.75 ইয়া বিশিষ্ট এটার পিএইচ বের করো, বা এই বাফার দ্রবণের পিএইচ বের করো। দেখো এইটা কেমনে বের করব? আগে আমাদের দেখতে হবে সলিউশনটা কি তোমার হচ্ছে যে বাফার তৈরির ম্যাটেরিয়াল নাকি বাফার, কোনটা বাফার তৈরির ম্যাটেরিয়াল নাকি বাফার, সেইটা আগে আমাদের দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা অ্যাসিড দেয়া আছে, দুর্বল অ্যাসিড, এবং সেই অ্যাসিডে শক্তিশালী লবণ দেয়া আছে। তাহলে অ্যাসিড এবং শক্তিশালী লবণ মানে এটা তো বাফার সলিউশন সরাসরি। তাহলে বাফার দেয়া থাকলে আমার আর বাফার তৈরি করার দরকার নেই, আমি সরাসরি বের করতে পারবো। তাহলে বাফার যখন দেয়া আছে তখন আমরা জানি যে পিএইচ ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে PKA প্লাস লগ, উপরে যাবে সল্টের ঘনমাত্রা আর নিচে যাবে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তো সরাসরি পিকে এর ভ্যালু দেখো দেয়া আছে কত, 4.75। এবার লগ, উপরে দিবা তুমি সল্টের ঘনমাত্রা। সল্টের ঘনমাত্রা মানে কি, এই জায়গায় দেখো সল্ট, এটা সল্টের ঘনমাত্রা কত 0.2 দেয়া আছে, ডিভাইডেড বাই নিচে দেখো অ্যাসিডের ঘনমাত্রা কত 0.4। সো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। ক্যালকুলেটর ব্যবহার করবা ডিরেক্ট, বোর্ড পরীক্ষায় তো ক্যালকুলেটর ব্যবহার করতে তো সমস্যা নেই। সো 4.75 প্লাস লগ,
উপরে যাবে 0.2 ডিভাইডেড বাই নিচে যাবে 0.4। ক্যালকুলেশন করলে তোমার এটা মাইনাস ভ্যালু আসবে 4.448। এইটা আস্তে আস্তে হচ্ছে আমাদের অ্যান্সার। তো ডিরেক্ট যদি দেয়া থাকে কখনো, তখন আমরা এইভাবে বের করব, ডিরেক্ট যদি দেয়া থাকে। ওকে, এবার সবসময় যে শুধু ঘনমাত্রা দিয়ে দেয়া থাকবে এটা কিন্তু নেসেসারি না। সবসময় যে ঘনমাত্রা দিয়ে দেয়া থাকবে এটা নেসেসারি না। আমাদের ঘনমাত্রার সাথে আয়তন দিয়েও দেয়া থাকতে পারে, মোল দিয়ে দেয়া থাকতে পারে, বিভিন্ন টাইপের জিনিসপত্র দেয়া থাকতে পারে। সো সেই ধরনের কেসগুলোতে আমরা কি করব, এইটা হচ্ছে একটা প্রশ্ন। ওকে, আসো আমরা সেই ধরনের কেসগুলোতে দেখি। ধরো তোমার কাছে বলে দিল যে এখানে CH3COOH এই অ্যাসিডের পরিমাণ দেয়া আছে 0.5 মোল 10 ml, এটা দেয়া আছে। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার পরিমাণ দেয়া আছে 0.1 মোলারিটি এবং 5 ml। এই যে দ্রবণ, এই দ্রবণের পিএইচ বের করো। যখন আমাদের এই জায়গায় বলে দিছে যে পিকে এটার ভ্যালু হচ্ছে 4.74 বলে দিছে এরকম। এখন আমাদের দেখতে হবে যেই দুইটা জিনিস দেয়া আছে এরা কি বাফার নাকি বাফার তৈরির ম্যাটেরিয়াল। উত্তর হচ্ছে এরা বাফার তৈরির ম্যাটেরিয়াল, এরা বাফার না, এরা বাফার তৈরির ম্যাটেরিয়াল। যখন এরা বাফার তৈরির ম্যাটেরিয়াল, তখন হচ্ছে আমার এখানে মাথায় রাখতে হবে যে আমার বাফার আগে তৈরি করে নিতে হবে, তারপর আমি সমীকরণে বসাতে পারবো। তো বাফার তৈরি করব কিভাবে? দেখো, বাফার তৈরি করতে গেলে আগে আমার এখানে বিক্রিয়া করাতে হবে। তাহলে এখানে যদি বিক্রিয়া করাই, বিক্রিয়া শেষে আমি পাবো কি? দেখো তো, এটার সাথে এটা বিক্রিয়া করে CH3COONA পাবো। এবার চিন্তা করো তো, এই CH3COONA এটা কই থেকে আসতেছে? সরাসরি এই সোডিয়ামটা CH3COONA তে রূপান্তর হয়ে যাচ্ছে। অর্থাৎ এই CH3COONA এইটার পরিমাণ কত? CH3COONA এইটার পরিমাণ হচ্ছে 0.1 মোলারিটি 5 ml। আচ্ছা, এবার দেখো তো, এই বিক্রিয়াতে CH3COOH এইটার পরিমাণ না অবশিষ্ট আছে, এটার পরিমাণ অবশিষ্ট থাকার কথা। এই বিক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর কতটুকু? দেখো, এটা থেকে এটা বাদ। তাহলে এটা থেকে এটা বাদ কিভাবে দিব? এটা থেকে এটা বাদ কিভাবে দিব? প্যারামিটার তো দুইটা। দেখো, যখনই আমাদের প্যারামিটার দুইটা আসবে, তখনই আমাদের ফর্মুলা হচ্ছে n = v × s। n = v × s, যেখানে s হচ্ছে মোল পার লিটার। তার মানে এখানে আমাদের v নেওয়া লাগবে লিটারে, v নেওয়া লাগবে কিসের? লিটারে। তার মানে আমরা এই দুইটাকে এখন v × s মানে গুণ করে লিটারে কনভার্ট করে ফেলবো। তো লিটারে কনভার্ট করলে কি আসবে? দেখো, 0.1 মোলারিটি 5 ডিভাইডেড বাই 1000, দ্যাট ইজ লিটারে। বুঝতে পারছো? 0.1 মোলারিটি 5 ডিভাইডেড বাই 1000। সো এটা আসলো কি? এটা আসলো আমার মোলে। এটা কিসে আসলো? মোলে। তার মানে এখন আমি এই জায়গাতেও মোলে কনভার্ট করব। 0.5 মোলারিটি 10 ডিভাইডেড বাই 1000, এটা মোল আসলো। এই মোল থেকে আমার এই মোলটা বাদ দেওয়া লাগবে। তাহলে কত আসবে? 0.1 মোলারিটি 5 ডিভাইডেড বাই 1000। এই যে বাদ দিলাম, দিলে আমার এখান থেকে আমি অবশিষ্ট CH3COOH এর মোল পেয়ে যাব। কতটুকু? এই যে CH3COOH এটা কতটুকু পরিমাণে অবশিষ্ট আছে সেটা পেয়ে যাব, মানে কতটুকু বাকি আছে। তাহলে এই মোলটা যদি আমি এখান থেকে বের করে ফেলতে পারি, দেখো এই মোলটা যদি আমি এখান থেকে বের করে ফেলতে পারি, তাহলে এখন আমি কি করতে পারি? এখন আমি তোমার সুন্দর মতো ওই বাফার দ্রবণের পিএইচ বের করতে পারি। কিভাবে? দেখো, পিএইচ এর ফর্মুলা হচ্ছে পিএইচ = PK প্লাস লগ, উপরে ছিল সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। সল্টের ঘনমাত্রার জায়গায় তুমি মোলও লিখতে পারো। তাহলে উপরে তুমি n অফ সল্ট লিখতে পারবা, ডিভাইডেড বাই নিচে তুমি n অফ অ্যাসিড লিখতে পারবা। কেন? কারণ হচ্ছে এই যে বাফার সলিউশনটা এটা একই পাত্রের ভিতরে কাজ করে, ফলে টোটাল আয়তন সেম থাকে। ফলে দেখা যায় কি, যে তুমি ঘনমাত্রার সাথে আয়তন গুণ করলে মোল পাবা, নিচে ঘনমাত্রার সাথে আয়তন গুণ করলে মোল পাবা। তাহলে এখন তুমি কি করবা? পিএইচ = PK এর ভ্যালু কত? 4.74, এটা বসাই দিলা 4.74 প্লাস লগ, উপরে দেখবা n অফ সল্ট। n অফ সল্টের কত? দেখো, এইটা যেহেতু আমাদের সল্ট হিসেবে কাজ করছে, এটার মোল সংখ্যা হচ্ছে 0.1, নিচে আসে 5 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই, দেখো অ্যাসিড কত আসে? 0.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 1000 মাইনাস 0.1 ইন্টু 5 ডিভাইডেড বাই 1000, এটা। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কি পাবা? পিএইচ এর এক্স্যাক্ট যে ভ্যালু সেটা পেয়ে যাবা। এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবা। তার মানে এই কেসটা আমরা কার ক্ষেত্রে দেখলাম? এই কেসটা আমরা দেখলাম যে যেই ক্ষেত্রে আমাদের
তোমার বাফার সলিউশন তৈরি করে দেয়া থাকবে না সেই ক্ষেত্রে আমরা কি করব, আগে আমরা বাফার সলিউশন তৈরি করে নিব, তারপরে ম্যাথটা করব। আগে বাফার সলিউশন কি করব, তৈরি করে নিব। ওকে, তাহলে এইগুলা গেল হচ্ছে আমার বাফার সলিউশনের পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে সুন্দর সুন্দর ট্রিক। এখন দেখো বাফার সলিউশনের এই যে পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে সুন্দর সুন্দর ট্রিক দেখলাম, দুইটাই তো আমরা অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে দেখছি। যদি কখনো আমাদের ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে বলে তখন আমরা কি করব? তো দেখো ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের কি বলতে পারে, আমাদের বলতে পারে যে 0.5 মোলারিটি 100 ml এরকম বলতে পারে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও তোমার হচ্ছে 0.5 মোলারিটি 20 ml অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের পিএইচ কত, যেখানে আমার পিকেবি এইটার ভ্যালু বলে দিছে হচ্ছে 5.1 বলে দিছে, পিকেবি কে লিখে ফেলছি কেবি। সো এখন আমাদের এই জায়গাতে খেয়াল করতে হবে যে আসলে কি কি দেয়া আছে। খেয়াল করলে দেখবা আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি, মানে দুর্বল ক্ষার, এবং দুর্বল ক্ষারের শক্তিশালী লবণ পাচ্ছি। তার মানে কি আমরা সরাসরি এখানে বাফার পাচ্ছি না, এখানে আমরা সরাসরি বাফার পাচ্ছি, আমাদের বাফার তৈরি করার দরকার নেই। তাহলে সরাসরি যদি বাফার পাই তাহলে এখান থেকে আমরা পিকেবি ইকুয়ালস পিকেবি প্লাস লগ, উপরে আমরা এন অফ সল্ট, নিচে আমরা এন অফ ক্ষার এটা লিখতে পারি, ইকুয়ালস টু আমাদের ফর্মুলা আসবে হচ্ছে পিওএস। পিওএস এর ফর্মুলা কি, পিওএস ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ ক্ষার। সরাসরি লিখতে পারি। এখন সরাসরি যদি লিখি তাহলে আমরা এখন এখান থেকে কি করতে পারবো দেখো তো, এখান থেকে আমরা পিকেবি এর ভ্যালু সরাসরি বসাই দিতে পারবো, সেটা কত 5.1 বসালাম, প্লাস এবার আমরা এখানে লগ দিব, দিলে এই জায়গাতে এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ বেজ আসবে। সো এন অফ সল্ট মানে সল্ট যেটা আছে তার মোল সংখ্যা, তো তার মোল সংখ্যা বের করতে গেলে এন ইকুয়ালস টু আমাদের ভিএস করা লাগবে না, যেখানে আমাদের ভি হচ্ছে লিটারে। তাহলে দেখো তো ভি যদি লিটারে হয় এই জায়গায় যে 20 ml আছে 20 ডিভাইডেড বাই 1000 করা লাগবে, ইন্টু এস এর ভ্যালু কত 0.5 মোলারিটি, ডিভাইডেড বাই এন অফ বেজের ক্ষেত্রে আমরা বেজ যে অংশ নিব সেটাও নিব। দেখো এন অফ বেজের ক্ষেত্রে ভিএস 100 ml ডিভাইডেড বাই এটাকে লিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করো, ইন্টু 0.5 মোলারিটি। এইটা বসাও, এখান থেকে বসাইলে এই তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে বেজের ক্ষেত্রে কত পাবা সেটা। এখন এইটা যেটা পাচ্ছ এটা কিন্তু পিওএইচ পাইছো, খেয়াল করো এটা কি পাইছো, পিওএইচ পাইছো। তাহলে পিএইচ কিভাবে বের করবা, পিএইচ বের করার জন্য পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু তোমার ভ্যালু হচ্ছে 14, তার মানে পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ। এখান থেকে যে ভ্যালুটা পাবা ওটা ওখানে বসাইলে পিএইচ এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে এগুলা গেল হচ্ছে আমাদের একটা ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা। বুঝতে পারছো কিনা, একদম ক্লিয়ার হয়েছে না এটা? ওকে গ্রেট। তো বাফারের উপরে এই যে বেসিকটা এটা যদি তুমি বুঝো তাহলে দেখবা সব ম্যাথ তুমি এখন পারতেছো, সব ম্যাথ পারতেছো। ওকে গ্রেট। এবার আসো আমরা একটা এমসিকিউ সলভ করি। আমাদের এমসিকিউতে বলবে যে নিচের কোনটি বাফার হিসেবে কাজ করে, নিচের কোনটি বাফার। সো একটু নিজে নিজে ব্রেন স্ট্রমিং করো, আমি একটা করে অপশন দিব, ব্রেন স্ট্রমিং করবা। সো অপশন এ বলছে 0.1 মোলারিটি 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস 0.1 মোলারিটি 10 ml HCl, এটা বাফার কিনা। 2 নাম্বার বি নাম্বার বলছে 0.1 মোলারিটি 10 ml CH3 COOH প্লাস 0.1 মোলারিটি 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা বাফার কিনা, বাফার হিসেবে কাজ করবে কিনা। ওকে, পরের কোশ্চেন, পরের অপশন দিচ্ছে সি নাম্বার বলছে 0.1 মোলারিটি 10 ml CH3 COOH 0.1 মোলারিটি 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা বাফার হিসেবে কাজ করবে কিনা। আর একদম লাস্ট অপশন ডি নাম্বার বলছে 0.1 মোলারিটি 20 ml CH3 COOH 0.1 মোলারিটি 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড,
সো এইটা বাফার হিসেবে কাজ করবে কিনা। তো এটা একটা কমন কোশ্চেন যেটা অ্যাডমিশন এবং এইচএসসি দুই জায়গাতেই আসে, আমাদের এটা ভালো করে শিখতে হবে। দেখো কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে কোনটি বাফার হিসেবে কাজ করবে, তার মানে বাফার কখন হয় সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। বাফার কখন হয়, এই ভালো কথা, তুমি সাবস্ক্রাইব করছো তো চ্যানেলে, এতক্ষণ ক্লাস করে এত কিছু বোঝার পরে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু হবে না। অবশ্যই ফ্রেন্ড সার্কেলে কমিউনিটিগুলোতে ভাইয়ার এই ক্লাসগুলো শেয়ার করবা, অবশ্যই করবা, এইটুকু হচ্ছে তোমার কৃতজ্ঞতা থেকে করা উচিত। আর ইনশাল্লাহ আমরা ফুল তোমার এইচএসসি এবং অ্যাডমিশনে তোমাদের জন্য ফ্রি ক্লাস দিতেই থাকবো। সো যদি সাবস্ক্রাইব না করো ভাইয়ার প্রতি ইনজাস্টিস হয়, এখনই করে ফেলো। পরে আসো, আমাদের বাফারের শর্ত ছিল বাফারের ক্ষেত্রে একটা দুর্বল আর একটা সবল হইতে হবে, মাস্ট। একটা দুর্বল একটা সবল হইতে হবে। যদি একটা দুর্বল একটা সবল না হয় তাহলে বাফার হিসেবে কাজ করবে না। যদি দুইটাই দুর্বল হয় তাও বাফার হিসেবে কাজ করবে না, যদি দুইটাই সবল হয় তাও বাফার হিসেবে কাজ করবে না। খেয়াল করলে দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইড একটি স্ট্রং ক্ষার, HCl একটি স্ট্রং অ্যাসিড, তাহলে দুইটাই স্ট্রং হয়ে যাচ্ছে না? দুইটাই যদি স্ট্রং হয় তাহলে এইটা কখনোই বাফার না। দুইটাই যদি স্ট্রং হয় তখন এটা কখনোই বাফার না। এবার আমরা পরের অপশনে আসি। পরের অপশনে দেখো CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড, তার মানে এটা কি উইক। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা স্ট্রং বেজ, তাহলে দুর্বল অ্যাসিড স্ট্রং বেজ, খেয়াল করো, তার মানে এটা বাফার হওয়ার সম্ভাবনা আছে, বাট এখনো বাফার কিনা কনফার্ম না। কারণ কি, যে দুর্বল তার পরিমাণ হইতে হবে এক্সেস মানে কি অতিরিক্ত, এক্সেস অতিরিক্ত হইতে হবে বা বেশি হইতে হবে। তা এখন আমরা একটু হিসাব করব, মোল সংখ্যার দিকে হিসাব করব। এইটা দেখো ঘনমাত্রা, এটা দেখো আয়তন। তা আমরা জানি N = VS, মানে আয়তন ইন্টু ঘনমাত্রা, দুইটাকে গুণ করলে মোল সংখ্যা পাওয়া যায়। সো দুইটা প্যারামিটার দেখে বোঝা একটু মুশকিল যে কে বেশি কে কম, তাহলে একটা প্যারামিটারে কনভার্ট করে নিতে হবে, তাহলে দুইটাকে গুণ করলে একটা প্যারামিটার পাওয়া যায়। সো খেয়াল করে দেখো এই জায়গাতে 10 × 1 করলে তোমার 10 × 0.1 করলে 1 আসে। মেইনলি এটা হচ্ছে লিটারে কনভার্ট করে নিলে তারপরে একটা ভ্যালু আসে, সেটা মোল হয়। বাট যেহেতু সবগুলো একই প্যারামিটারে আসে, সো আমরা লিটারে কনভার্ট করলে জটিল হয়ে যাবে। আমরা নর্মালি কম্পেয়ার করব সংখ্যা দিয়ে। তো কি করলাম, আমরা এটার সাথে এটা গুণ করলাম, করে দেখো আমি 1 পাইলাম। এখানেও এটার সাথে এটা গুণ করলাম, করে আমি দেখো 1 পাইলাম। সো দুইটাই দেখো 1 হয়ে গেছে। তার মানে দুর্বলও এক, শক্তিশালীও এক, দুর্বলও এক, শক্তিশালীও এক। তাহলে কি, যে দুর্বল তার পরিমাণ কি এক্সেস হয়েছে? হয় নাই। যদি না হয় তাহলে এ বাফার হিসেবে কাজ করবে না। বাফার হিসেবে কাজ করার জন্য যে দুর্বল তাকে বেশি পরিমাণে থাকতে হবে, পরে আসো এইটা দেখি তো, দেখো এইটা হচ্ছে উইক, আর এটা দেখো এটা হচ্ছে স্ট্রং। তাহলে এইটা উইক, এটা স্ট্রং পাইলাম। এবার আমরা মোল হিসাব করি। এখানে হিসাব করলে দেখো 1 মোল পাও, এখানে হিসাব করলে দেখো 2 মোল পাও। তা আমাদের বেশি হওয়ার কথা ছিল কার? যে দুর্বল তার। খেয়াল করে দেখো এখানে যে শক্তিশালী তার মোল বেশি, তাহলে কি বাফার হিসেবে কাজ করবে না? বাফার হিসেবে কাজ করবে না। যে দুর্বল সে যদি বেশি হয় তাহলে দ্রবণে সে শেষ পর্যন্ত অবশিষ্ট থাকবে এবং বাফার হিসেবে কাজ করবে। তার মানে এইটাও বাফার হিসেবে কাজ করতেছে না। এবার দেখি, এ হচ্ছে আমার উইক, এ হচ্ছে আমার স্ট্রং, পাইলাম। এখানে যদি হিসাব করে দেখি এইটা দেয় 2 মোল, এখানে হিসাব করলে দেখো 1 মোল আসে। এইবার দেখো যে উইক তার পরিমাণ বেশি, সো যে উইক তার পরিমাণ যদি বেশি হয় তাহলে এইটা আমার ফাইনালি বাফার হিসেবে কাজ করবে। এবার এই যে 4 ধরনের অপশন দেখালাম, এছাড়াও আরেক ধরনের অপশন থাকে। সেই অপশনটা কি বলে দিবে, নিচের কোনটি বাফার, তার ভিতরে বলে দিবে যে তোমার হচ্ছে যে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড তো দিছি আমি। HCl এর সাথে আমার দিয়ে দিবে হচ্ছে অ্যামোনিয়াম, না HCl এর সাথে সালফিউরিক অ্যাসিড, এরকম দুইটাই সবল অ্যাসিড দিয়ে দিবে, দুইটাই দুর্বল অ্যাসিড দিয়ে দিবে। সো এই টাইপের জিনিসপত্রগুলো তুমি যদি না বুঝো তার মানে তোমার বেসিক কনসেপ্টের বড়ই অভাব। সো বেসিক কনসেপ্টের বড়ই অভাব হইলে হবে না। এবার আসো, আমাদের হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ থেকে কিছু লার্নিংস আছে, সেই লার্নিংসগুলো একটু ভালো করে বুঝতে হবে। কি কি শিক্ষা আছে যেগুলো আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন থেকে নিতে পারি। খেয়াল করো, হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনের এখানে পিএইচ, খেয়াল করো এই জায়গাতে পিএইচ = ফর্মুলা হচ্ছে pKa প্লাস লগ, উপরে আসে হচ্ছে লবণের ঘনমাত্রা, নিচে আসে হচ্ছে
অ্যাসিডের ঘনমাত্রা। তার মানে আমরা এই হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন থেকে আসলে কি বের করতে পারি? খেয়াল করো, আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন থেকে সোজা কথা দ্রবণের বা বাফার দ্রবণের পিএইচ বের করতে পারি। বাফার দ্রবণের কি বের করতে পারি? পিএইচ বের করতে পারি। এখন এই জায়গাতে হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনে বাফার দ্রবণের পিএইচ আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা কোনো একটি দ্রবণে কত ঘনমাত্রার লবণের সাথে কত ঘনমাত্রার অ্যাসিড দিলে পিএইচ কত হবে সেটা বের করতে পারি। তাহলে আমরা প্রথম কথা হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনের সুবিধা হিসেবে দ্রবণের পিএইচ বের করতে পারি, কত ঘনমাত্রার লবণের সাথে কত ঘনমাত্রার অ্যাসিড দিতে হবে তার যে অনুপাত, সেই অনুপাতটা বলে দিতে পারি। ধরো আমি তোমাকে বলে দিলাম যে তোমার বাফার দ্রবণের পিএইচ হইতে হবে 7, চেঞ্জ করা যাবে না, বা বাফার দ্রবণের পিএইচ হইতে হবে 5, চেঞ্জ করা যাবে না। তখন তোমাকে আমি বলবো যে 5 চেঞ্জ করা যাবে না, তাহলে তুমি লবণ এবং অ্যাসিডের মোল সংখ্যা বা ঘনমাত্রার রেশিও কত হবে সেটা বলো। তাহলে তুমি এখানে যদি পিএইচ ফিক্স জানো তাহলে এই রেশিওটা বলতে পারবা না? এই রেশিও বলতে পারবা। তাহলে এই জায়গায় যে রেশিও, এই রেশিওটা বের করে বলা যায় কি কি ক্ষেত্রে? ঘনমাত্রার ক্ষেত্রে, আবার হচ্ছে যে তোমার পিএইচ এর ক্ষেত্রে বা মোলের ক্ষেত্রে বলা যায়। আচ্ছা, এছাড়া এখান থেকে আরেকটা লার্নিংস আছে। লার্নিংস কি? দেখো, যখন আমরা এই দুইয়ের ঘনমাত্রাকে সমান নিব, খেয়াল করো, এই লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা, এই দুইয়ের ঘনমাত্রাকে আমরা সমান নিব। এই দুইয়ের ঘনমাত্রাকে যখন আমরা সমান নিব তখন log 1 হয়ে যাবে না আমার রেজাল্ট? তখন আমার রেজাল্ট হয়ে যাবে log 1। তো দুইয়ের ঘনমাত্রা যখন আমরা সমান নিব তখন রেজাল্ট হবে হচ্ছে log 1। অর্থাৎ কোনো একটি দ্রবণে সল্টের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা কিংবা সল্টের মোল সংখ্যা বা অ্যাসিডের মোল সংখ্যা যদি সমান হয়ে যায় তখন রেজাল্ট আসে log 1। log 1 এর মান কত? 0। log 1 এর মান 0 হওয়া মানে পিএইচ এবং পিকেএ সমান, পিএইচ এবং পিকেএ সমান। এবং মাথায় রাখতে হবে, কোন একটি বাফার দ্রবণের পিএইচ এবং পিকেএ সমান হলে এটি সবচেয়ে বেশি কার্যকরী বাফার। তাহলে আমাকে ব্যাখ্যামূলক প্রশ্ন বলবে যে কোন একটি বাফারকে সবচেয়ে বেশি কার্যকরী বাফার করার উপায় কি? আমাকে প্রশ্নে বলবে কোন একটি বাফারকে সবচেয়ে বেশি কার্যকরী বাফার করার উপায় কি? কোন একটি বাফারকে সবচেয়ে বেশি কার্যকরী বাফার করার উপায় হচ্ছে সেই বাফারের লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা সমান হইতে হবে। লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা যদি সমান হয় তাহলে এই দুইয়ের রেশিও হবে log 1। log 1 যদি হয়, খেয়াল করো, log 1 যদি হয় তাহলে log 1 এর মান 0, তখন আমার পিএইচ এবং পিকে সমান। আর পিএইচ এবং পিকে যখন সমান তখন এই বাফারকে বলা হয় সবচেয়ে কার্যকরী বাফার। বুঝতে পারছো? এছাড়া আমাদের আরো 3 ধরনের বাফার সম্পর্কে জানা লাগবে। মানুষের রক্তে, খেয়াল করো, মানুষের রক্তে 3 ধরনের বাফার আছে। মানুষের রক্তে 3 ধরনের বাফার আছে। আচ্ছা, মানুষের রক্তে 3 ধরনের বাফার আছে। প্রথম বাফার হচ্ছে কার্বনেট বাফার। মাথায় রাখবো, মানুষের রক্তে 3 ধরনের বাফার আছে। প্রথম বাফার হচ্ছে কার্বনেট বাফার, দ্বিতীয় বাফার হচ্ছে ফসফেট বাফার। ওকে, ফসফেট বাফার। আরেক ধরনের বাফার সেটা হচ্ছে প্রোটিন বাফার। ঠিক আছে, এই 3 ধরনের বাফার আমাদের মানুষের রক্তে আছে, বা 3 ধরনের বাফার আমরা তোমার হচ্ছে যে রক্তে পাই। তাহলে কার্বনেট, ফসফেট, আর একটা হচ্ছে প্রোটিন। এর ভিতরে কার্বনেট যে বাফার পার্টটা আছে, এই পার্ট থেকে আমাদের এমসিকিউ আসে। কার্বনেট বাফার কিভাবে তৈরি হয়? বেসিক্যালি আমাদের এটা শিখতে হবে, কার্বনেট বাফার কিভাবে তৈরি হয়। খেয়াল করো, আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই দুইটা মিশে তৈরি হয় হচ্ছে কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিড, খেয়াল করো, দুর্বল অ্যাসিড তার শক্তিশালী লবণ তৈরি করে হচ্ছে H2CO3, এটা ভেঙে যায় H2CO3, ও বাবা লেখা আসে না কেন, H2CO3 এটা ভেঙে যায় H+ এবং HCO3- আয়ন, এটাতে রূপান্তর হয় এবং ভেঙে যায়। তো এই কার্বনেট বাফার, বেসিক্যালি চিন্তা করো, কার্বনেট বাফার H2CO3 এবং HCO3- এই পার্টটাতে আমাদের বাফার তৈরি করে। এইটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এবং এটা হচ্ছে তার শক্তিশালী লবণ, এই দুই মিলে আমাদের কার্বনেট বাফার তৈরি করে। তাহলে যদি আমাদের কখনো বলে নিচের কোনটি রক্তের বাফার, তাহলে এই 3 ধরনের বাফারকে আমরা রক্তের বাফার বলবো।
তারপরে এই রক্তের বাফারের ভিতর কার্বনের বাফার কেমনে তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মিলে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, সেই দুর্বল অ্যাসিড একটা হাইড্রোজেন প্লাস আয়নকে ডোনেট করে এই CO3- তৈরি করে, যেটা একটি শক্তিশালী লবণ। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা মিলে আমার তৈরি করে হচ্ছে সেই বাফার, কাঙ্ক্ষিত বাফার হচ্ছে এই দুইটা মিলে তৈরি করছে। বুঝতে পারছো? সো এই দুইটা মিলে আমাদের সেই কাঙ্ক্ষিত বাফারটি তৈরি করে ফেলে। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। সো বাফার দ্রবণ থেকে যত ধরনের প্রশ্ন আসে সব ধরনের প্রশ্নের বেসিক আমি তোমাদের ক্লিয়ার করে দিছি। এটা ছিল মূলত বেসিক ক্লাস। সো এই বেসিক ক্লাসটি করলে তোমার বাফারের একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। এর পরের পার্টে আমরা যখন হচ্ছে সিকিউ সলভ করব, তখন বাফার থেকে সিকিউ কোশ্চেনগুলো তোমাকে আস্তে আস্তে ধরে ধীরে সুস্থে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো সেই ক্লাসগুলো করার অপেক্ষায় থেকো, সেই ক্লাসগুলোতে তোমাদের দাওয়াত রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী পার্টে পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ টপিকে দেখা হচ্ছে আগামী কালকেই, কারণ প্রতিদিনই তোমাদের জন্য মিল্টন ভাইয়ের চ্যানেলে ক্লাস আসবে। সো প্রতিদিন একবার করে অন্তত বিকাল 5টায় চেক করো যে মিল্টন ভাইয়ের চ্যানেলে আজকে আমাদের জন্য নতুন কি ক্লাস আসছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।